বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজবিজ্ঞানের আরেকটি মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গাজী মোহাম্মদ এনামুল হক, সিনিয়র প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি ফুলতলা মহিলা কলেজ। তো তোমাদের সাথে ইতোমধ্যে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা হলো পরীক্ষা সংক্রান্ত বিষয়। তো পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বা কী ধরনের কোশ্চেন আসতে পারে এই ধরনের বিষয়ে ইতোমধ্যেই আমি তোমাদেরকে ধারণা দিয়েছি। যেহেতু আমাদের হাতে সময় রয়েছে, সেই কারণে আমরা এবার সামনের দিকে এগোবো, অর্থাৎ পরবর্তী ক্লাসের দিকে এগোবো। তো আজকে আমাদের যে আলোচনা সেটা হলো পাহাড়পুর। তোমরা জানো যে বাংলাদেশে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে ময়নামতি, মহাস্থানগড়, পাহাড়পুর, ওয়ারী বটেশ্বর, হ্যাঁ, তারপরে বাইরের দেশে রয়েছে কি সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা। এইগুলা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার সম্পর্কে। আচ্ছা, এখানে কিন্তু বলেই দিয়েছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। তাহলে প্রশ্নে আসে প্রায়ই যে পাহাড়পুর এখানে কোন ধর্মের লোকদের বসবাস ছিল? তাহলে বৌদ্ধ। এখানে কিন্তু অ্যান্সারে চলে এসছে। আচ্ছা, পাহাড়পুর কোথায় অবস্থিত? নওগাঁ। আচ্ছা, নওগাঁ কোন জায়গায় অবস্থিত? রাজশাহীতে। তাহলে এইগুলো জানতে হবে। তাহলে রাজশাহীর নওগাঁয় একটি বৌদ্ধ বিহার পাওয়া গিয়েছে, তার নাম হচ্ছে পাহাড়পুর। হ্যাঁ, বর্তমানে এটা প্রায় ধ্বংসপ্রাপ্ত, তবে সরকার এই জায়গাগুলোকে সুন্দরভাবে মোটিভেট করে বা কিছুটা মানে মিস্ত্রি লাগিয়ে এটাকে কিছুটা মেরামত করেছে, যাতে দর্শনীয় একটা স্থানে পরিণত হয়। কেমন? তো এটা দেখেছো যে এটা হচ্ছে পুন্ড্রবর্ধনের রাজশাহী পুন্ড্রনগর, বর্তমান মহাস্থান এবং অপার শহর কোটিবর্ষ, বর্তমান বানগড় এর মাঝামাঝি স্থানে অবস্থিত। এখানে পুন্ড্রবর্ধন তো মেইনলি হচ্ছে মহাস্থানগড়, তাই না? তো ওইটার থেকে বেশি দূরে নয়। রাজশাহী কিন্তু বগুড়ার থেকে বেশি দূরে নয়। তো এটার বর্তমানে দেখভাল করছে হচ্ছে বাংলাদেশ সরকার। কেমন? এর মালিক কিন্তু এখন বাংলাদেশ সরকার। তো এর সম্পর্কে সাধারণ কিছু ধারণা আমরা নিতে পারি। সেটা হলো আবিষ্কারের প্রেক্ষাপট। এখানে হচ্ছে কি ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে জরিপ কাজ চালানো শুরু করেন এবং পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন হচ্ছেন এই বুকানন হ্যামিল্টন। কেমন? যিনি 1807 থেকে 1812 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় পাহাড়পুর পরিদর্শন করেন। এটি ছিল পাহাড়পুরে প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন। এটা হচ্ছে মানে একটা সংক্ষিপ্ত ইতিহাস। তো এখানে তোমার এই খনন কার্য, মানে এখানে কিন্তু খনন করেই তো পায় এটা। এই খনন কার্যের সময় কেন্দ্রীয় ঢিবির অংশে চারিপাশে এটা কি বলে উদ্গত লেখা হয়েছে অংশবিশিষ্ট একটি বর্গাকার একটি ইমারত আবিষ্কার করেন, যার দৈর্ঘ্য ছিল হচ্ছে 22 ফুট। অবশেষে 1904 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক আইনের আওতায় এই স্থান 1919 খ্রিস্টাব্দে সুরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষিত হয়। মানে সরকার এটাকে নিয়ে নেয়। তো এখানে যে প্রত্নতাত্ত্বিক খনন কাজ হয়, প্রত্নতাত্ত্বিক খনন কাজ করে এর কিছু বিহার আবিষ্কৃত হয়। এখানে তোমরা দেখছো যে কিছু কিছু বিহারের বর্ণনা রয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের আবাস কক্ষ রয়েছে, যেটা ছিল কিন্তু এই ময়নামতিতেও ছিল বৌদ্ধ ভিক্ষুদের আবাসস্থল। কেমন?
তারপরে এই যে কেন্দ্রীয় মন্দির রয়েছে, ওখানে একটা কেন্দ্রীয় পর্যায়ের মন্দির রয়েছে। তারপরে উন্মুক্ত অঙ্গন মানে খোলা মাঠ, এটা রয়েছে। তারপরে কি স্নানাগার এবং শৌচাগার, এর আবার কি? তাহলে গোসল করার জায়গা আর ত্যাগ করার জায়গা, তাই না? হ্যাঁ, এখনকার নাম হয়েছে ওয়াশরুম, তাই না? আচ্ছা, স্নানঘাট। আচ্ছা, গন্ধেশ্বরী মন্দির, গন্ধেশ্বরী মন্দির, এই কয়েকটা মূলত এখানকার যে মানে মূল যে স্থাপনা, এই কয়েকটা স্থাপনা ওইখানে রয়েছে। তো এবার আমরা সংক্ষিপ্ত আকারে এর একটা ভিডিওটা দেখতে পারি। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য। দুঃখিত, এটা অন্য জায়গায় চলে এসছে। হ্যাঁ, আমি একটু ঠিক করে নেই। প্রকৃতি আর মানুষ দুপক্ষই ব্যস্ত এখানে জীবন ও জনপদ সাজানোর কাজে। শস্য শ্যামলে জনপদের নাম বদলগাছি। নওগাঁর সবচেয়ে নামকরা প্রত্নৈশ্বর্যটি এই বদলগাছির পাহাড়পুর গ্রামে। গ্রামের নামেই নাম পাহাড়পুর বৌদ্ধ বিহার। $8.5 লাখ বর্গফুট আয়তনের বিহার প্রাঙ্গণটি বর্গাকার সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। পাহাড়পুর নামে পরিচিতি পেলেও এ বিহারের আসল নাম সোমপুর বিহার। সোমপুর মানে চাঁদের নগরী। এককালে জ্ঞানী গুণীদের ভিড়ে আসলে চাঁদের হাট ছিল সোমপুর। এখন এখানে নিত্যদিন ভিড় করে দূর দূরান্তের পর্যটকরা। বিহারের রক্ষা প্রাচীরটি উত্তর দক্ষিণে 922 ফুট লম্বা, পূর্ব পশ্চিমে 919 ফুট। রক্ষা প্রাচীরকে পেছনের দেয়াল হিসেবে ব্যবহার করে 4 বাহুতে নির্মিত হয়েছে সারি সারি কক্ষ। $13.5 ফুট বর্গ আয়তনের এসব কক্ষে থাকতেন ভিক্ষু নামের বৌদ্ধ শিক্ষার্থীরা। কক্ষগুলোর সামনে 9 ফুট চওড়া বিশাল টানা বারান্দা। পুরো রক্ষা প্রাচীরে কক্ষ মোট 177টি। বর্গাকার বেদি সম্বলিত 92টি কক্ষ সম্ভবত ব্যবহৃত হতো প্রার্থনার কাজে। নানা আকার ও আয়তনের বেদি বা নিবেদন স্তূপ, কেন্দ্রীয় মন্দিরের প্রতিকৃতি, পঞ্চমন্দির, রন্ধনশালা, ভোজনশালা ও কূপ আছে বিহার প্রাঙ্গণের পূর্ব দক্ষিণ অংশে। এখানে 120 ফুট লম্বা একটি হল ঘরে ছিল বিহারের ভোজনশালা। বৌদ্ধ ভিক্ষুরা খাবার খেতেন এখানে।
অংশবিশেষ কিংবা চুল্লি কাঠামো। রন্ধনশালার পাশে প্রাচীন এই কূপ পানীয় জলের চাহিদা মেটাত বিহারে। কূপ সংলগ্ন দৃষ্টিনন্দন এ স্থাপনাটি পঞ্চমন্দিরের। 16টি অলঙ্কৃত কোণ থাকায় দেখতে ঠিক নক্ষত্রের মতো। মূল মন্দিরটি বিহার প্রাঙ্গণের ঠিক কেন্দ্রবিন্দুতে। মন্দিরের সামনে রক্ষা প্রাচীরের উত্তর বাহুতে প্রধান প্রবেশ তোরণ। লম্বা ঘরযুক্ত প্রবেশ পথটি দৈর্ঘ্যে 50 ফুট, প্রস্থে 47 ফুট। পূর্ব দেয়াল ঘেঁষা চমৎকার প্রতিকৃতিটি কেন্দ্রীয় মন্দিরের। প্রতিকৃতিতে মন্দিরের পরিকল্পনাটি আরো নিখুঁত, আরো সুসমঞ্জস। প্রায় 21 মিটার উঁচু মূল মন্দিরটির বিস্তার 27 বর্গমিটার জায়গার উপর। উত্তর দক্ষিণে এটি 365 ফুট দীর্ঘ, পূর্ব পশ্চিমে 314 ফুট প্রশস্ত। মন্দিরের দেয়াল গাত্রে শোভা পাচ্ছে 2000-এরও বেশি পোড়ামাটির চিত্রফলক। সে সময়ের বাঙালি জীবনের দারুণ আলেখ্য তুলে ধরেছে এগুলো। পাহাড়ের মতো উঁচু কেন্দ্রীয় এই মন্দিরকে পালেরা বলতো সূর্যের গতিরোধকারী। অনন্য এই মন্দির দিয়েই প্রাচীন এশিয়ায় প্রথম শুরু হয়েছিল নতুন নির্মাণ শৈলীতে বড় মাপে আকর্ষণীয় বিহার নির্মাণের পালা। ক্রুশ আকৃতির ভূমি পরিকল্পনায় কেন্দ্রীয় এ মন্দির তৈরি হয়েছিল পিরামিডের মতো ক্রমহ্রাসমান ঊর্ধ্বগামী 3টি ধাপে। সর্বোচ্চ ধাপে শূন্যগর্ভ বর্গাকার কক্ষ এবং সে কক্ষকে ঘিরে দ্বিতীয় ও তৃতীয় ধাপের চারদিকে 4টি কক্ষ ও মণ্ডপ নিয়ে গড়ে উঠেছে কেন্দ্রীয় এই মন্দির। চারদিকে 4টি প্রবেশ পথ সহ প্রতিদিকে একটি করে মণ্ডপ সম্বলিত বর্গাকৃতির মন্দিরকে প্রত্নতত্ত্বে বলা হয় সর্বতোভদ্র মন্দির। প্রায় 1200 বছর আগে আবাসিক বিদ্যায়তন হিসেবে এই বিহার গড়ে তুলেছিলেন পাল বংশের বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল। তখন হিমালয়ের দক্ষিণ পাদদেশে এর চেয়ে বড় স্থাপনা আর দ্বিতীয়টি ছিল না। বিহার মানে ছোটখাটো বিশ্ববিদ্যালয়। বিশ্বখ্যাত পণ্ডিত অতীশ দীপঙ্কর এই বিহারে ছিলেন বেশ কয়েক বছর। তার স্মৃতিধন্য এ বিহারে ঠাঁই নিয়েছিল দেশ বিদেশের শিক্ষার্থী আর জ্ঞানীগুণী ব্যক্তিরা। ধর্ম, শিল্প আর জ্ঞান এই 3 ধারা এখানে মিলিত হয়েছিল এক যোগসূত্রে। বিহার প্রাচীরের দক্ষিণ পূর্ব কোণের বাইরে আছে গন্ধেশ্বরীর মন্দির। হয় গন্ধেশ্বরীর এ মন্দির তৈরি হয়েছিল মুসলমান যুগের প্রথম দিকে।
সন্ধ্যাবতীর ঐতিহাসিক স্নান ঘাটটি বিহার প্রাচীর থেকে 48 মিটার দূরে। রাজা মহিদলের কন্যা সন্ধ্যাবতী নাকি স্নান করতেন এই ঘাটে। কেন্দ্রীয় মন্দির থেকে 364 মিটার দক্ষিণ পূর্ব দিকে বিখ্যাত সত্যপীরের ভিটা। 80 ফুট দীর্ঘ, 48 ফুট প্রস্থের একটি মন্দির স্থাপনা আছে এখানে। 132টি গোলাকার, বর্গাকার ও আয়তাকার নিবেদন স্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে মন্দিরের চারপাশে, তো ইটে সুশোভিত। অনেক প্রত্নতাত্ত্বিকের ধারণা নিবেদন স্তূপগুলো নির্মিত হয়েছে দ্বাদশ শতকের আগে। এসব স্থাপত্য কীর্তির সাথে রাজা মহিদলের কথিত নাতি সত্যপীরের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়েও নিশ্চিত নন কেউ কেউ। কালের করাল গ্রাসে ধসে যাওয়া একই ভিত্তি কাঠামোর উপর এখানে যুগে যুগে গড়ে উঠেছে নানান স্থাপনা, পাখা মেলেছে কিংবদন্তির নানা গল্পগাথাও। তো পীরের কথিত এই ভিটা। সময়ের খননে উল্লেখযোগ্য সংখ্যক প্রত্ন নিদর্শন পাওয়া গেছে পাহাড়পুরে। বৃহত্তর বগুড়া জনপদের বিভিন্ন প্রত্নবস্তুর সঙ্গে সেগুলোর ঠাঁই মিলেছে বিহার সংলগ্ন সাইট মিউজিয়ামে। ইতিহাসের ঐশ্বর্য নিয়ে দারুণ সমৃদ্ধ পাহাড়পুরের এই জাদুঘর। এখানে বৌদ্ধ ও হিন্দু সভ্যতার স্মৃতিবাহী প্রত্নকীর্তি সবচেয়ে বেশি এ জাদুঘরে। এখানকার বেশিরভাগ প্রত্নবস্তু সংগ্রহ করা হয়েছে নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া থেকে। নরওয়ে সরকারের পৃষ্ঠপোষকতায় পাহাড়পুরের এই জাদুঘর গড়ে উঠেছে 1993 সালে। মুসলিম ঘরানার প্রত্নবস্তুও স্থান পেয়েছে এই জাদুঘরে। জাদুঘরের পুরাকীর্তিগুলো নানান উপাদানে তৈরি, বইছেও নানা যুগের স্মৃতি। তাম্র ও শিলালিপি, মুদ্রা, বিগ্রহ, মৃৎপাত্র সহ পাহাড়পুর বিহারের অসংখ্য স্মারক নিদর্শন ঠাঁই পেয়েছে এই জাদুঘরে। কালের করাল গ্রাস এড়িয়ে টিকে যাওয়া সমস্ত প্রত্নবস্তু বুকে ধরে আছে সোনালী অতীতের কীর্তিগাথা। জীবন ও জনপদের ঐশ্বর্যে, ইতিহাস ও ঐতিহ্যের গরিমায় কত না বর্ণাঢ্য এই বদল গাছের বুক। তাহলে কি মোটামুটি একটা ধারণা তো তোমাদের হয়েছে নাকি? এখানে কয়েকটি বিষয় রয়েছে। অন্যান্য জায়গায় যেমন অনেক বেশি স্থাপনা রয়েছে, এখানে অত বেশি স্থাপনা নাই। এই যে তোমরা যে স্নানঘাট দেখলে, ওখানে ওই যে রাজার মেয়ে সেখানে স্নান করতো, তাই না? তারপরে গন্ধেশ্বরীর মন্দির, এগুলো হচ্ছে মন্দির হিসাবে ব্যবহৃত হতো। তারপরে শৌচাগার, উন্মুক্ত অঙ্গন রয়েছে, তোমরা দেখলে যে ওখানে কিন্তু বেশ খোলা জায়গা রয়েছে, তাই না? আচ্ছা, চারিপাশে হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের থাকার স্থান রয়েছে। আর এটা ছিল কি একটা পাঠশালা মতো। এই যে বিহার যেটা, এটা কি অনেকখানি পাঠশালা ধরনের। মূলত ধর্মীয় প্রচার প্রসার, তারপরে এমনি যে সমস্ত শিক্ষা, এই সমস্ত শিক্ষাদানের উদ্দেশ্যেই এই বিহারটি তৈরি করা হয়েছিল মূলত। তো যাই হোক, আমরা ভিডিও দেখে মোটামুটি একটা ধারণা পেলাম। এখানে কেন্দ্রীয় মন্দির, হ্যাঁ, তো মোটামুটি একটা ধারণা কিন্তু পেয়েছি। তো যাই হোক, আমরা ভিডিও দেখলে বেশ
উপকৃতই হলাম, এবং পরীক্ষার সময় দেখবা যে এই যে ভিডিওর ছবিগুলো তোমাদের চোখের সামনে ভেসে উঠবে, তখন অ্যান্সার করতে সুবিধা হবে। কেমন? তো যাই হোক, আজকে যেহেতু অনেক দেরিতেই ক্লাস, তো সেই হিসাবে আজকে এই সংক্ষিপ্তভাবে এখানেই সমাপ্ত করছি। সকলকেই ধন্যবাদ।